হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটির যে দ্বিতীয় চ্যাপ্টার সেই সাম্রাজ্যবাদ, সেই চ্যাপ্টার থেকে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে সাজেশন অনুযায়ী, অর্থাৎ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিন ও হবসনের বক্তব্য বা তাদের যে তত্ত্ব, সেই তত্ত্বটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমাদের এই সাবজেক্টটির, ইতিহাস সাবজেক্টটির যে সাজেশনটা আমি ইতিমধ্যে আপলোড করেছি, এবং সাজেশনের প্রথম চ্যাপ্টারে যে তিনটি প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট ছিল, সেই তিনটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে, এবং সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। একটি হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের মত, আরেকটি হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে কি সম্পর্ক বা এর মধ্যে কি পার্থক্য রয়েছে। তো এই দুটি প্রশ্ন পরপর আমি ভিডিও ক্লাস দেব। আজকে তো সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের বক্তব্য, হবসনের বক্তব্য দিচ্ছি, তাহলে এই চ্যাপ্টার থেকে আর একটি প্রশ্ন বাকি থাকছে, সেটি আমি কিন্তু খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া তোমাদের এডুকেশন বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টগুলিরও কিন্তু সাজেশন ইতিমধ্যে আমি দিয়েছি, এবং তারও প্রতিটি প্রশ্নের উত্তর আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। অর্থাৎ তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন তিনটি সাবজেক্টের যে নিয়মিত টিউশন আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য প্রোভাইড করব। তাই আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার দেখে নি বোর্ডে। এইচএস উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নটি হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব। তো দুই বড় অর্থনৈতিক ঐতিহাসিক হবসন এবং লেনিন, ইনাদের মতামত কিসের উপরে? উপনিবেশবাদের উপরে এবং সাম্রাজ্যবাদের উপরে। দেখো, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই দুটির মধ্যে সম্পর্ক কি আগে প্রথমে জানতে হবে। উপনিবেশ কাকে বলে? ধর কোনো একটি দেশ অন্য কোনো দেশের একটা জায়গা দখল করে নিল, তাহলে সেই জায়গাটা হলো উপনিবেশ। অর্থাৎ অন্যের বা অন্য দেশের অধিকৃত কোনো একটি অঞ্চলকে বলা হচ্ছে উপনিবেশ। যেমন ইংল্যান্ড আমাদের দেশের অনেক জায়গা তারা দখল করে নিয়েছিল, অর্থাৎ ভারতবর্ষ হয়েছিল তাদের উপনিবেশ। এখন এই উপনিবেশ স্থাপনের ভিতর দিয়ে যে কাজটি হয় তাকে বলা যায় সাম্রাজ্যবাদ। অর্থাৎ এখানে উপনিবেশ বিস্তার হলে বা উপনিবেশ দখল হলে তখনই তাকে বলা যায় সাম্রাজ্যবাদ। তাহলে সাম্রাজ্যবাদী কার্যকলাপ করতে গেলে তাকে উপনিবেশ স্থাপন করতে হবে। অর্থাৎ উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ একে অপরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত, দুটি আলাদা নয়। উপনিবেশ দখল করলে তখনই সেটা সাম্রাজ্যবাদী কার্যকলাপ হবে, আর সাম্রাজ্যবাদী কার্যকলাপ করতে গেলে তখনই তাকে উপনিবেশ দখল করতে হবে। তাই এই দুটি বিষয়ে একই। উপনিবেশ দখলের ভিতর দিয়ে সাম্রাজ্যবাদ এগিয়ে যায় বা সাম্রাজ্যবাদী কার্যকলাপ পরিচালিত হয়। এখন এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ একটি বহু বিতর্কিত বিষয়, একটা বিকৃত যেমন বিষয়, একটি বিতর্কিত বিষয়, কিন্তু তবুও আধুনিক যুগে এই দুটি বিষয় নিয়ে বিস্তর গবেষণা হয়। বিশেষ করে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে এই সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ নিয়ে গবেষণা হয়। মার্ক্সীয় দৃষ্টিতে বলতে না, মার্ক্সবাদী যেসব ঐতিহাসিক রয়েছেন, কার্ল মার্ক্স পন্থী যেসব, সাম্যবাদ পন্থী যেসব ঐতিহাসিক রয়েছেন, তাদেরকে আমরা বলি মার্ক্সবাদী ঐতিহাসিক। তো এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ অর্থনৈতিক ব্যাখ্যা, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সাম্রাজ্যবাদকে ব্যাখ্যা করা হয়। মানে সাম্রাজ্যবাদের পিছনে প্রধান কারণ কি? অর্থ, টাকা। টাকাই হচ্ছে কিন্তু এই সাম্রাজ্যবাদী কার্যকলাপের প্রধান কারণ। একটা দেশ আরেকটা দেশকে কেন দখল করে রাখে, কেন উপনিবেশ দখল করে নেয়? কারণ হচ্ছে সেই দেশের অর্থনীতিটাকে শোষণ করার জন্য, সেই দেশ থেকে টাকা পয়সা লুট করার জন্য। এই জন্য সাম্রাজ্যবাদ এবং অর্থনীতি, উপনিবেশবাদের উত্থানের পিছনে অর্থনৈতিক ব্যাখ্যাই কিন্তু এখানে প্রধান করা হয়। এবং এক্ষেত্রে একজন ব্রিটিশ উদারনীতিবাদী ঐতিহাসিক জে.এ. হবসন, তিনি একটা গ্রন্থ লিখেছেন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, অর্থাৎ ইংরেজিতে ইম্পেরিয়ালিজম এ স্টাডি। এই গ্রন্থটি 1902 সালে প্রকাশ করেন, এবং এই গ্রন্থে তিনি প্রথম যুক্তিসম্মত অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ ব্যাখ্যা করেছেন। কি কারণ ব্যাখ্যা করেছেন? তিনি বলছেন যে সাম্রাজ্যবাদের উদ্ভবের পিছনে কোনো মহৎ আদর্শ নেই, কোনো উচ্চ আদর্শ নেই, কোনো আদর্শের দ্বারা তাড়িত হয়ে একটা দেশ আরেকটা দেশকে দখল করে এমনটা নয়। সাম্রাজ্যবাদী কার্যকলাপের পিছনে রয়েছে উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের ক্ষেত্র। অর্থাৎ
উদ্বৃত্ত মানে অতিরিক্ত, পুঁজি মানে টাকা, তাহলে অতিরিক্ত টাকাকে বিনিয়োগ করা। বিনিয়োগ বলতে ব্যবসার ক্ষেত্রে আমরা বিনিয়োগ করি। কখন বিনিয়োগ করি? যখন একটা জায়গায় টাকা বিনিয়োগ করি এই উদ্দেশ্যে যাতে ওই টাকা থেকে আরো অনেক টাকা তৈরি হয়, তা সেটাকে আমরা ব্যবসায়িক ক্ষেত্রে আমরা বলি যে এটা আমরা বিনিয়োগ করেছি। তা এক্ষেত্রেও তাই, যে সাম্রাজ্যবাদী দেশগুলি, যেসব দেশগুলো সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালিয়েছিল, সেই সব দেশের যারা মালিক, যাদের হাতে প্রচুর টাকা আছে, যাদের শিল্প কলকারখানার মালিক, যাদের হাতে প্রচুর টাকা, অর্থাৎ কিভাবে টাকা, তারা শ্রমিকদেরকে শোষণ করে তারা প্রচুর পরিমাণে টাকা মানে তৈরি করেছে, টাকার পাহাড় জমিয়ে ফেলেছে, অর্থাৎ উদ্বৃত্ত পুঁজি তাদের হাতে রয়েছে। এখন এই টাকা কি করবে? ব্যাংকে ফেলে রাখবে না, ব্যাংক থেকে বেশি টাকা সুদ পাবে না। তারা কি করছে? এই টাকা দিয়ে যাতে আরো বেশি টাকা তৈরি করা যায়, তার জন্য তারা অন্য কোনো দেশের জায়গা দখল করে সেই জায়গায় তারা শিল্প তৈরি করতে সেই টাকাটা বিনিয়োগ করছে। এখন কোনো ব্যবসাদার তো আর অন্য কোনো দেশের গিয়ে সেই জায়গা দখল করতে পারে না। দখল করতে পারে একটা দেশ আর একটা দেশের জায়গা দখল করতে পারে, বা একটা দেশের সরকার দখল করতে পারে। তাই এই সব বণিক বা এইসব শিল্পপতিরা নিজের দেশের সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করে। কি চাপ সৃষ্টি করছে? যে তারা যেন, মানে সরকার যেন অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো দেশে গিয়ে উপনিবেশ দখল করে, এবং উপনিবেশ দখল করলে সেই উপনিবেশে গিয়ে তারা, মানে এই বণিক বা এই শিল্পপতি পুঁজিপতিরা, তারা সেখানে গিয়ে শিল্প তৈরি করতে পারবে, এবং সেই শিল্প থেকে তারা আরো বেশি টাকা মানে উপার্জন করতে পারবে। এছাড়া উপনিবেশ তৈরির পিছনে আরেকটি প্রধান কারণ, যে কলকারখানাটা তৈরি হবে তার যে কাঁচা মাল, অর্থাৎ ধরো সুতি বস্ত্রের একটা কারখানা বা ফ্যাক্টরি তৈরি করা হলো, তার কাঁচামাল কি? তার কাঁচামাল হচ্ছে তুলো, কাঁচা রেশম তুলো। এই তুলোটা ওই উপনিবেশ থেকেই সংগ্রহ করা হবে। শিল্পের প্রয়োজনীয় উপাদান অর্থাৎ কাঁচামালটাও সংগ্রহ করা হচ্ছে উপনিবেশ থেকে। আবার ওই শিল্পে তৈরি হওয়ার পর যেসব বস্ত্র তৈরি হবে, সেই বস্ত্রটি বিক্রি কোথায় করা হবে? ওই উপনিবেশেই করা হবে। তাহলে উপনিবেশ থেকে দুদিক থেকে লাভ আসছে। এক, সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করা যাচ্ছে, আবার সেখানে যে প্রোডাকশনটা হচ্ছে কলকারখানায়, তার সেই পণ্য দ্রব্য বা উৎপাদিত বস্ত্র সেটিও আবার সেই বাজারেই বিক্রি করা যাচ্ছে। এইভাবে উপনিবেশ থেকে প্রভূত পরিমাণে অর্থ এই সব পুঁজিবাদী দেশগুলি, দেশের যারা শিল্পপতি, তারা কিন্তু উপার্জন করছে, এবং এই জন্য তারা আরো বেশি উৎসাহিত হয়ে দেশের সরকারকে প্রেসার তৈরি করছে আরো বেশি বেশি করে উপনিবেশ দখল করতে। এইভাবেই কিন্তু সাম্রাজ্যবাদী কার্যকলাপটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সাম্রাজ্যবাদের জন্ম হচ্ছে। এইভাবে বক্তব্য রাখছেন হবসন, অর্থাৎ জে.এ. হবসন। এছাড়া তিনি আরেকটি কারণের কথা বলেছেন, পুঁজিবাদ। আচ্ছা, পুঁজিবাদটা কি? পুঁজি মানে টাকা, পুঁজিবাদ। এই পুঁজিবাদী অর্থনীতিতে যে অর্থনীতির বন্টন ব্যবস্থা, ধর টাকা পয়সার যে ভাগ বাটোয়ারা, এখানে ত্রুটি আছে, এখানে বৈষম্য আছে। সমাজে যারা বড় বা ধনী লোক, তারা কিন্তু দিনকে দিন ধনী হয়ে যাচ্ছে, আর যারা গরিব, তারা কিন্তু দিনকে দিন তারা কিন্তু দরিদ্র এবং আরো বেশি গরিব হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে পুঁজি ব্যবস্থার যে বন্টন ব্যবস্থা, ভাগাভাগি ব্যবস্থা, এখানে ত্রুটি রয়েছে। এই ত্রুটির কারণেই সাম্রাজ্যবাদের জন্ম হচ্ছে। যদি এই পুঁজিবাদী ব্যবস্থার এই বৈষম্য বা এই বন্টন ব্যবস্থার বৈষম্য দূর করা যায়, তবেই কিন্তু সাম্রাজ্যবাদের অবসান হবে, এ কথাও কিন্তু এখানে বলছেন। এছাড়া হবসন বেশি করে জোর দিয়েছেন এই অধিক মুনাফার উপরে। মুনাফা মানে লাভ, মানে অতিরিক্ত টাকা লাভ করছে এইসব শিল্পপতিরা ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে, এবং সেই টাকা তারা অন্য কোনো দেশে গিয়ে বিনিয়োগ করে সেখান থেকে প্রচুর পরিমাণে আরো বেশি পরিমাণে টাকা উপার্জন করার জন্য নিজের দেশের সরকারকে তারা চাপ সৃষ্টি করছে, যাতে সেই দেশ আরেকটা দেশে গিয়ে উপনিবেশ দখল করে। এটাই ছিল কিন্তু হবসনের মূল বক্তব্য। এছাড়া হবসন বলছেন যে পুঁজিবাদী রাষ্ট্র উপনিবেশ দখল করে, যে এইভাবে পুঁজিবাদী রাষ্ট্র উপনিবেশ দখল করার ভিতর দিয়ে সাম্রাজ্যবাদের জন্ম দেয়। এখন হবসনের এই বক্তব্যেরও কিন্তু সমালোচনা করা হয়েছে। কিছু কিছু ঐতিহাসিক তার এই বক্তব্যের সমালোচনা করেছেন। কারণ এখানে হবসন বলছেন যে শিল্প বিপ্লবের পর, যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব আসছে,
1750-এর পরবর্তীকালে, তখন শিল্প বিপ্লবের ফলে অধিক পরিমাণে উৎপাদন হচ্ছে। সেই উৎপাদিত দ্রব্য উপনিবেশে বিক্রি করে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করছে শিল্পপতিরা, এবং সেই অর্থ তারা আরো নতুন জায়গায় বিনিয়োগ করার জন্য সরকারকে চাপ দিয়ে উপনিবেশ দখল করছে, সাম্রাজ্যবাদের সূচনা করছে। এই বক্তব্য কিন্তু ঠিক নয় অনেকের মতে। কেন ঠিক নয়? কারণ শিল্প বিপ্লবের আগেও আমরা দেখেছি, প্রাচীনকালেও দেখেছি, মধ্যযুগেও দেখেছি যে সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল। আলেকজান্ডারের কথা বলা যায়, তিনি সারা দেশ বিশ্ব জুড়ে তার সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালিয়েছিলেন। তাহলে এই সাম্রাজ্যবাদের ব্যাখ্যাটাকে কি বলা হবে? তো এই জন্য এই হবসনের এই বক্তব্য দিয়েই কিন্তু পুরোপুরিভাবে সাম্রাজ্যবাদের ব্যাখ্যা করা যায় না। তবে হবসন সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে তার যেই অর্থনৈতিক ব্যাখ্যা, এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ তিনি একটা নতুন দিক তুলে ধরেছেন এই সাম্রাজ্যবাদী কার্যকলাপের উত্থানের পিছনে। তার এই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু একটা নতুন দিক উঠে এসেছে মানুষের সামনে। এরপরে যার বক্তব্য আমরা দেখব তিনি হচ্ছে লেনিন, VI লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, কার্ল মার্কসের শিষ্য। ইনি একটি গ্রন্থ লিখেছিলেন 1916 সালে, দ্য ক্যাপিটালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, অর্থাৎ এর বাংলা করলে দাঁড়ায় সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। এই কথাটার মধ্যেই কিন্তু মানে লুকিয়ে আছে, তার ব্যাখ্যাটা লুকিয়ে আছে। সাম্রাজ্যবাদ কিসের সর্বোচ্চ স্তর? না পুঁজিবাদের। অর্থাৎ পুঁজিবাদের যে জন্ম হয়েছে, যে অর্থনীতির জন্ম হয়েছে, যে শিল্পপতিদের হাত ধরে তাদের হাতে পুঁজির পাহাড় জমেছে, তারই সর্বোচ্চ স্তরে গিয়ে দাঁড়াচ্ছে সাম্রাজ্যবাদ। কারণ এই পুঁজিপতিরা আরো বেশি মুনাফা লাভের জন্য তারা উপনিবেশ দখল করার জন্য সরকারকে চাপ দিচ্ছে, সরকার উপনিবেশ দখল করছে, সাম্রাজ্যবাদী কার্যকলাপটা এগিয়ে যাচ্ছে। এই জন্য তিনি বলছেন যে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এবং যে ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদ, এই যে পুঁজিবাদ ক্যাপিটালিজম, এর ভিতরেই লুকিয়ে রয়েছে সাম্রাজ্যবাদ। অর্থাৎ পুঁজিবাদের জঠরে লুকিয়ে আছে সাম্রাজ্যবাদ। এবং পুঁজিবাদী দেশের যে বিদেশ নীতি, কোনো একটি পুঁজিবাদী দেশের বিদেশ নীতিও কিন্তু পরিচালিত হয় এই পুঁজিপতি বা শিল্পপতিদের স্বার্থে। শিল্পপতিরা যাতে বিদেশে গিয়ে আরো নতুন নতুন কলকারখানা স্থাপন করতে পারে, তাই পুঁজিবাদী দেশগুলি অন্যান্য দেশে গিয়ে উপনিবেশ স্থাপন করে। অর্থাৎ এই পুঁজিবাদী দেশগুলির যে বিদেশ নীতি, অন্য দেশের সাথে সম্পর্কের যে বিদেশ নীতি, সেটিও কিন্তু নির্ধারিত হচ্ছে, পরিচালিত হচ্ছে এই পুঁজিবাদী বা শিল্পপতিদের স্বার্থে। তাই এই কথাই লেনিন তার গ্রন্থে বারবার তুলে ধরেছেন, এবং এক্ষেত্রে তিনি বলছেন যে একচেটিয়া পুঁজিবাদ, অর্থাৎ যে দেশটাকে উপনিবেশ দখল করা হলো সেই দেশে গিয়ে শিল্পপতিরা গিয়ে একচেটিয়া ভাবে ব্যবসা বাণিজ্য করছে, ওখানে কোনো প্রতিযোগিতা নেই, সম্পূর্ণ অবাধে তারা কিন্তু মুনাফা লুটছে, এবং সেই মুনাফা লুটার ভিতর দিয়ে তাদের কাছে আরো বেশি মুনাফার পাহাড় জমে যাচ্ছে, এবং তারা আরো বেশি করে উপনিবেশ দখলের জন্য এগিয়ে যাচ্ছে এবং সাম্রাজ্যবাদের জন্ম দিচ্ছে। তাই অধিক মুনাফা লাভের জন্য এই শিল্পপতিরা এই সাম্রাজ্যবাদকে ত্বরান্বিত করছেন। এছাড়া এই উপনিবেশগুলি থেকে যেমন হচ্ছে কাঁচা মাল সংগ্রহ করা যাচ্ছে, আবার এই উৎপাদিত পণ্য সেখানে বিক্রি করা যাচ্ছে। তাই শিল্পের জন্য দরকার নতুন বাজার এবং কাঁচা মালের সন্ধান, এবং সেই দুটো জিনিসই কিন্তু দিতে পারে উপনিবেশ। তাই এই উপনিবেশ দখলের ভিতর দিয়ে সাম্রাজ্যবাদী কার্যকলাপ এগিয়ে চলে। যদিও এখানে সাম্রাজ্যবাদের তিনটি প্রকৃতি ব্যাখ্যা করেছেন লেনিন: একচেটিয়া পুঁজিবাদ, ক্ষয়িষ্ণু পুঁজিবাদ এবং মৃতপ্রায় পুঁজিবাদ। একচেটিয়া পুঁজিবাদ কি না পুঁজির কেন্দ্রীভবন, এবং পুঁজিবাদী অর্থনীতি যুদ্ধের জন্মদাতা। এবং এই একচেটিয়া অবাধ প্রতিযোগিতা এখানে নেই, এখানে অবাধ শোষণ আছে। একচেটিয়া পুঁজিবাদে কি রয়েছে? অবাধে শোষণ, যেখানে কোনো বাধা দেওয়ার কেউ নেই, কোনো প্রতিযোগিতা নেই। এখানে সম্পূর্ণ পুঁজিটা একটা কেন্দ্রে এসে জমা হচ্ছে, একটা জায়গায় পুরো উপনিবেশের অর্থনীতি একটা শোষণ করে একটা জায়গায় এসে জমা হচ্ছে, পুঁজির কেন্দ্রীভবন হচ্ছে। অর্থাৎ এখানে কোনো প্রতিযোগিতা নেই, অবাধে একচেটিয়া ভাবে শোষণ করা হচ্ছে, এবং এর ভিতর দিয়ে গড়ে উঠছে একচেটিয়া পুঁজিবাদ। যখন এই একচেটিয়া আধিপত্য স্থাপিত হচ্ছে, তখন শিল্পপতিরা কিন্তু অধিক মুনাফার জন্য আর বেশি করে টাকা খরচ করছে না, কারণ একচেটিয়া আধিপত্য তাদের স্থাপন করা হয়ে গেছে। এখন
মানে এমনি মানে সহজভাবেই স্বাভাবিকভাবেই তখন তারা অর্থ উপার্জন করতে পারবে। তাই তারা অর্থ উপার্জনের জন্য আর অতিরিক্ত পয়সা তারা সেখানে খরচ করছে না। এটাকে বলা হচ্ছে ক্ষয়িষ্ণু পুঁজিবাদ। এবং এই ক্ষয়িষ্ণু পুঁজিবাদ গিয়ে একটা সময় গিয়ে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং সেখানে সমাজতন্ত্রের উত্থান ঘটছে। কেন হচ্ছে? কারণ এখানকার এই শিল্পগুলির যারা শ্রমিক শ্রেণী তারা সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করছে, সমাজতান্ত্রিক বিপ্লব সেখানে ঘটাচ্ছে এবং শ্রমিক শ্রেণীর এক নায়কত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। আর এই ক্ষয়িষ্ণু সাম্রাজ্যবাদ বা ক্ষয়িষ্ণু পুঁজিবাদ এটা ধ্বংস হয়ে এখানে মৃত প্রায় সাম্রাজ্যবাদের জন্ম দিচ্ছে। অর্থাৎ সাম্রাজ্যবাদ আর থাকছে না, সেই জায়গায় আসছে সমাজতান্ত্রিক বিপ্লব। তবে লেনিনের এই বক্তব্য কিন্তু কিছু বিরোধিতা রয়েছে। অনেক ঐতিহাসিক লেনিনের বক্তব্যের বিরোধিতা করেছেন। লেনিন বলছেন যে পুঁজিবাদী অর্থনীতির উদ্ভবের ফলেই সাম্রাজ্যবাদের জন্ম, পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম। কিন্তু এই পুঁজিবাদের অর্থনীতির আগে যখন সামন্ততান্ত্রিক অর্থনীতি ছিল সেই যুগেও মানে আমরা ষোড়শ এবং অষ্টাদশ শতকে দেখেছি ইউরোপে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগালের মতো বৃহৎ শক্তির উত্থান হয়েছে এবং তারা তাদের সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালিয়ে গেছে। তাহলে লেনিনের এই বক্তব্য যদি আমাদের মানতে হয় যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদকে জন্ম দিয়েছে, তাহলে এই ষোড়শ শতকে তো পুঁজিবাদ ছিল না। তাহলে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এরা কিভাবে তখন সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালিয়েছিল? তাই এর সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না লেনিনের এই বক্তব্যে। তবে লেনিন যেভাবে সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে যেভাবে অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। তাই এই দুই মার্ক্সবাদী ঐতিহাসিক হবসন এবং লেনিনের তাদের এই যে সাম্রাজ্যবাদের পিছনে অর্থনৈতিক ব্যাখ্যা, অর্থাৎ সাম্রাজ্যবাদ হয়েছিল তার প্রধান কারণ অর্থনীতি। অর্থের লোভে পুঁজিপতিরা আরো বেশি মুনাফার লোভে তারা নিজের দেশের সরকারকে প্রেসার দিয়ে চাপ সৃষ্টি করে উপনিবেশ দখলে বাধ্য করে এবং সেই উপনিবেশে তারা শিল্প স্থাপন করে সেখান থেকে তারা কাঁচামাল সংগ্রহ করে ওই শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী ওই উপনিবেশে বিক্রি করে তা এই সাম্রাজ্যবাদী কার্যকলাপকে এগিয়ে নিয়ে গেছে, ত্বরান্বিত করেছে। অর্থাৎ শিল্প বিপ্লব যেটা হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, সেই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনই পরোক্ষভাবে জন্ম দিয়েছিল এক নব্য সাম্রাজ্যবাদ। এই নতুন সাম্রাজ্যবাদের পিছনে তাই এই অর্থনৈতিক কারণ বা এই পুঁজিবাদী ব্যাখ্যা কিন্তু যথেষ্ট তাৎপর্য গুরুত্বপূর্ণ। তাই এই টোটাল বিষয়টা এইভাবে তোমাদেরকে মেনশন করতে হবে অ্যান্সারে। এর যে 8 নম্বরের উত্তর, সেই উত্তরটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। এইচএস উচ্চ মাধ্যমিক ইতিহাস, প্রশ্ন হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব। তা প্রথমে সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসনের তত্ত্বটি আলোচনা করা হবে। দেখো উত্তরটি এইভাবে লিখবে, সাম্রাজ্যবাদ একটি বহু নিন্দিত ও বিকৃত ধারণা হলেও ইতিহাসে এটি একটি বহু চর্চিত ও আলোচিত বিষয়। বিশেষত মার্ক্সীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদের ব্যাখ্যা আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। নয়া সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশিকতাবাদের প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল বলে অনেকে মনে করেন। এক্ষেত্রে সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসনের তত্ত্বের সবিশেষ মূল্য রয়েছে। উদারনৈতিক ব্রিটিশ অর্থনীতিবিদ তথা ঐতিহাসিক জে.এ. হবসন তার সাম্রাজ্যবাদ একটি পাঠ ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে 1902-এ সাম্রাজ্যবাদ সম্বন্ধে অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। এরপরে দেখো সাব পয়েন্ট বক্তব্য, অর্থাৎ এই হবসনের যে মূল বক্তব্য কি রয়েছে সেটি নিয়ে এই প্যারাতে বলা হবে। দেখো এখানে বলা হচ্ছে হবসন তার সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা ইম্পেরিয়ালিজমের স্টাডি গ্রন্থে বলেছেন যে নয়া সাম্রাজ্যবাদের পিছনে কোনো মহৎ বা ও উচ্চতর লক্ষ্য বা আদর্শ ছিল না। সাম্রাজ্যবাদের মূল শিকড় হলো উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে অনুসন্ধান। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ছিল পশ্চিম ইউরোপের শিল্প উন্নত দেশগুলিতে বিকশিত অর্থনৈতিক অগ্রগতির স্বাভাবিক পরিণতি। হবসন তার সাম্রাজ্যবাদী তত্ত্বে বলেছেন পুঁজিবাদের বন্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে। অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বন্টন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারলে সাম্রাজ্যবাদের উদ্ভব হবে না। হবসন বলেছেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিরা অধিক মুনাফা অর্জন করে মূলধন সঞ্চয় করে। অতিরিক্ত মুনাফার দরুন মূলধনের পরিমাণ বাড়ে
এই বাড়তি মূলধন উপনিবেশের নতুন শিল্পে লগ্নির জন্য মূলধনীরা নিজের দেশের সরকারকে চাপ দেয়, আর তখনই পুঁজিবাদী রাষ্ট্র উপনিবেশ দখলের মাধ্যমে সাম্রাজ্যবাদের সূচনা করে। 2 নম্বর সাব পয়েন্ট মতের ব্যাখ্যা। এখানে 3টি মতামত বা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। প্রথম যেটি রয়েছে, 1, বাড়তি মূলধনের চাপের কারণে সাম্রাজ্য বা উপনিবেশ গড়ে ওঠে। মূলধনী শ্রেণী অতিরিক্ত মুনাফার লোভে পুঁজি অন্যত্র বিনিয়োগের জন্য সচেষ্ট হয়। তারা নিজ রাষ্ট্রকে সাম্রাজ্যবাদী ভূমিকা নিতে বাধ্য করায়। 2, উপনিবেশের কাঁচামাল ও বাজারের একচেটিয়া দখল নিয়ে মূলধনী শ্রেণী নিজেদের দেশে শিল্পের প্রসার ঘটাতে এবং উৎপাদিত শিল্পদ্রব্য অনুন্নত দেশগুলিতে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করত। 3 নম্বরে দেখো রয়েছে, ধন বন্টন নীতি মেনে মূলধনী শ্রেণীর বাড়তি মূলধন দারিদ্র্যের মধ্যে বিতরণ করলে তা সমাজের উন্নয়নশীল কাজে মূলধনের বিনিয়োগ ঘটালে সাম্রাজ্যবাদ সৃষ্টির জন্য বাড়তি চাপকে আটকানো যাবে। এরপরে দেখো সমালোচনা, তার মতের সমালোচনা করা হয়েছে। সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসন তত্ত্বটি নানা দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয়েছে। ইউরোপের শিল্প বিপ্লবের পর শিল্প মালিকদের মূলধন স্ফীত হয়ে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটায়। হবসনের এই মত সঠিক নয়, কারণ শিল্প বিপ্লবের আগের যুগেও সাম্রাজ্যবাদের অস্তিত্ব ছিল। পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পথ প্রস্তুত করে। হবসনের এই মতও যথার্থ নয়। এবং এখানে একটা উপসংহার দেখো হবসনের উপরে। হবসন সাম্রাজ্যবাদী তত্ত্ব ত্রুটিপূর্ণ হলেও এর ঐতিহাসিক মূল্যকে অস্বীকার করা যায় না। সাম্রাজ্যবাদের ব্যাখ্যা হিসেবে এই তত্ত্ব নতুন দিগন্তের উন্মোচন করে। মূলধনী শ্রেণীর অতিরিক্ত মূলধনের সঞ্চয় এবং বাজার দখলের প্রচেষ্টা নিঃসন্দেহে সাম্রাজ্যবাদের প্রেক্ষাপট রচনায় সাহায্য করে। এবার পরের পার্ট দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কিত লেনিনের অভিমত। V.I. লেনিন তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম গ্রন্থে সাম্রাজ্যবাদের প্রকৃতি এবং পরিণতি আলোচনা করেছেন 1916 সালে। এই গ্রন্থে লেনিন সাম্রাজ্যবাদকে একচেটিয়া পুঁজিবাদ আখ্যা দেন। লেনিন বলেন, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের চরম পর্যায়। লেনিনের ধারণায় ধনতন্ত্র বা পুঁজিবাদের ভিতরেই সাম্রাজ্যবাদের বীজ লুকিয়ে রয়েছে। তার মতে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। পুঁজিবাদী দেশগুলির বিদেশ নীতি পুঁজিবাদী শ্রেণীর স্বার্থে পরিচালিত হয়। অধিক মুনাফার লোভে শিল্প মালিকরা দেশবাসীর চাহিদা অপেক্ষা অনেক বেশি পণ্য উৎপাদন করে। এই বাড়তি পণ্য বিক্রয় এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সস্তায় পাওয়ার জন্য পুঁজিবাদী দেশগুলি উপনিবেশ দখল করে এবং সাম্রাজ্যবাদ কায়েম করে। এবার লেনিনের মতের ব্যাখ্যা এখানে সাব পয়েন্ট করে বলা হয়েছে। 1 নম্বরে, সাম্রাজ্যবাদ সম্পর্কিত লেনিনের মতকে বিশ্লেষণ করলে দেখা যায় নতুন বাজার ও নতুন উপনিবেশ দখল উভয়ই সাম্রাজ্যবাদীদের কাছে গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে উদ্বৃত্ত পুঁজির বিনিয়োগ ঘটিয়ে অতিরিক্ত মুনাফার লোভে উপনিবেশ দখল অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পুঁজিবাদী দেশগুলি অন্যান্য স্বার্থ ভুলে মুনাফা এবং আরও বেশি মুনাফার প্রতি আকৃষ্ট হয়। এর পরিণাম হিসেবে পুঁজিবাদী অর্থনীতি সাম্রাজ্যবাদের জন্ম দেয়। পুঁজিবাদী শ্রেণীর স্বার্থেই পুঁজিবাদী রাষ্ট্রের বৈদেশিক নীতি পরিচালিত হয়। দখলকারী দেশে পুঁজির বিনিয়োগ ঘটিয়ে সাম্রাজ্যবাদী শক্তি অনেক বেশি মুনাফা অর্জন করে এবং সেখানকার নতুন শ্রমিক শ্রেণীর উপর সীমাহীন শোষণ চালায়। এই উদ্বৃত্ত মুনাফার একাংশ পুঁজিবাদী দেশের শ্রমিকদের মধ্যেও বণ্টিত হয়। এর ফলশ্রুতিতে শ্রমিক শ্রেণী অভিজাত ও শোষিত এই 2 ভাগে ভাগ হয়ে যায়। এবার লেনিনের বক্তব্যের প্রকৃতি 2 নম্বর সাব পয়েন্টে লেনিন সাম্রাজ্যবাদের 3টি সুনির্দিষ্ট প্রকৃতি উল্লেখ করেছেন। এগুলি হলো, 1 নম্বরে একচেটিয়া পুঁজিবাদ। লেনিনের মতে শিল্পের উৎপাদন এবং পুঁজির কেন্দ্রীভবন এমন এক পর্যায়ে এসে পৌঁছয় যার ফলে একচেটিয়া কর্তৃত্বের উদ্ভব ঘটে। লেনিনের মতে পুঁজিবাদী অর্থনীতি হলো যুদ্ধের জন্মদাতা। লেনিন এক্ষেত্রে 5টি আর্থিক বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। এগুলি হলো, 1, একচেটিয়া পুঁজিবাদ অবাধ প্রতিযোগিতার অবসান ঘটায়। 2, পুঁজিবাদী ব্যবস্থায় বৃহৎ শিল্পপতিদের জন্য ব্যাংক পুঁজির কেন্দ্রীকরণ ঘটে। 3, পুঁজিবাদের বিকাশের সুবাদে ধীরে ধীরে গুটি কয়েক সাম্রাজ্যবাদী দেশের হাতে পুঁজি জমতে থাকে। 4, পুঁজিবাদী দেশগুলির প্রকৃত অর্থে বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। পুঁজিবাদী গোষ্ঠীগুলি বিশ্ব বাজারকে ভাগ করে নেওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে একচেটিয়া পুঁজিবাদী জোট গড়ে ওঠে। 2 নম্বর সাব পয়েন্ট মানে প্রকৃতি, ক্ষয়িষ্ণু পুঁজিবাদ। পুঁজিবাদীরা যখন দেখেন যে বাজারের উপর তাদের একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে তখন তারা অধিক মুনাফার জন্য অর্থ খরচ করে না,
অর্থাৎ একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ায় মুনাফা বৃদ্ধি অনেক সহজ হয়। পুঁজিবাদের এই পর্যায় হলো ক্ষয়িষ্ণু পুঁজিবাদ। এবং শেষ পয়েন্ট দেখো, মানে প্রকৃতি মৃত প্রায় পুঁজিবাদ। ক্ষয়িষ্ণু পুঁজিবাদের যখন সমাজতন্ত্রে উত্তরণ ঘটে তখন পুঁজিবাদ মৃত প্রায় হয়ে ওঠে। এই পর্যায়ে পুঁজিবাদের সম্পূর্ণ পতন ঘটে এবং সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। শেষ পয়েন্ট, সমালোচনা। লেনিনের সাম্রাজ্যবাদী তত্ত্ব বহুদিক থেকে সমালোচিত হয়েছে। লেনিনের ধারণায় পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব ও বিকাশের ফলে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে, কিন্তু পুঁজিবাদের উদ্ভবের আগে ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যবর্তী সময়কালে ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল যে সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলে সেগুলির ব্যাখ্যা লেনিনের ভাষ্যে মেলে না। সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের ব্যাখ্যা মূলত পুঁজিবাদী অর্থনীতির বিশ্লেষণের উপর প্রতিষ্ঠিত, কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন দেশের বিদেশ নীতির আলোচনার মাধ্যমে লেনিন তার এই ব্যাখ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেননি। লেনিনের ধারণায় পুঁজিবাদীরা সরকারকে নিজেদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে ব্যবহার করে থাকে, কিন্তু পরিবর্তিত বিশ্বে এই নীতি তখন আর কার্যকরী নয়। তাই পরিবর্তিত পরিস্থিতিতে লেনিনের সাম্রাজ্যবাদী তত্ত্বের নতুন কোনো মূল্যায়ন প্রয়োজন। এই ছিল সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্বটির উপরে 8 নম্বরে তার কোশ্চেন অ্যান্সার। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই চ্যাপ্টারের টপ মোস্ট কোশ্চেন। তাই তোমরা এই প্রশ্নটি অবশ্যই কিন্তু ভালো করে পড়বে। এরপর তোমাদের এই চ্যাপ্টারেরই আরেকটি যে প্রশ্ন আছে, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে তুলনা বা তাদের মধ্যে সম্পর্ক কি, এই প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার ভিডিও ক্লাস নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।